হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার। চলে এলাম আজকে মাত্রা বিশ্লেষণের আরেকটা ক্লাস নিয়ে। আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে ধরো কোনো লব্ধ রাশিকে বা কোনো মূল রাশিকে মৌলিক রাশি হিসাবে ধরে ধরে বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করছিলাম। আজকের ক্লাসে আমরা জানবো যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিভাবে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। কোনো সমীকরণ তৈরি করতে গেলে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক থাকে। যেমন আমরা যদি বলি যে এফ ইকুয়াল টু এম এ, এখানে এফ এম আর এর সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে সেটা কিরকম সম্পর্কযুক্ত? এফ সমানুপাতিক সম্পর্ক এম এর সঙ্গে, এফ সমানুপাতিক সম্পর্ক এর সঙ্গে। তাহলে এখান থেকে আমরা এটা মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আজকের হেডিং কি? আজকের হেডিং দাও যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। এখানে প্রথমে কোশ্চেন শুরু করা, কোশ্চেন অ্যান্সার সিরিজ, যেহেতু আমাদের কোশ্চেন অ্যান্সারই আসবো। কোশ্চেন অ্যান্সারের আগে এখানে কিছু জিনিস আমি বলতে চাই। যেখানে দেখো, কোনো সমীকরণ যদি তৈরি করতে চাই, কোনো সমীকরণ যদি আমি তৈরি করতে চাই, সেই সমীকরণগুলো আমি তো প্রথমেই ছোট করে সমীকরণ ধরে নিচ্ছি যে এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, আচ্ছা বলো তো এম টু দি পাওয়ার কত? এম টু দি পাওয়ার 1 আছে, এ টু দি পাওয়ার এখানে 1 আছে। তাহলে আমি কি বলতে পারি? যে এফ এখানে এম টু দি পাওয়ার 1 এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে। আবার বলতে পারি এফ এখানে এ টু দি পাওয়ার 1 এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে আছে। আচ্ছা, যদি এরকম কোনো সম্পর্ক থাকে, আমি এটা উদাহরণ, এটাকে এক্সাম্পল হিসাবে নিলাম, বাট আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। যেখানে আমি ধরলাম এক্স কার উপর নির্ভরশীল? ওয়াই ও জেড এর উপর নির্ভরশীল। ঠিক আছে। আচ্ছা, ওয়াই জেড না লিখে আমি লিখলাম জেড টু দি, কি বললাম, ওয়াই টু দি পাওয়ার সামথিং। আমি ওয়াই টু দি পাওয়ার এ নিলাম, জেড টু দি পাওয়ার বি নিলাম। যে এদের পাওয়ার কিছু আছে, ওয়াই কোনো একটা রাশি, জেডও কোনো একটা রাশি, আর এদের পাওয়ার, এর ওয়াই এর পাওয়ার এ, জেড এর পাওয়ার বি, আর এক্স এদের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রথমে বললাম যে এক্স কার সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে শোনো, কোনো রাশি, কোনো একটা রাশি সমীকরণে কোনো রাশি অন্য কোনো রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত হবে? দুই রকম ভাবে সম্পর্কযুক্ত থাকতে পারে। এক, তারা নয় সমানুপাতিক সম্পর্ক, নয় ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তো সমানুপাতিক সম্পর্কে আমি যদি বলি, আমি ধরে নিলাম সাপোজ এক্স ওয়াই টু দি পাওয়ার এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে আছে। আবার আমি বললাম যে এক্স জেড টু দি পাওয়ার বির সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, ধরে নিলাম। তাহলে আমি কি এটাকে নর্মালাইজেশন করে এটা লিখতে পারি যে এক্স সমানুপাতিক জেড টু দি পাওয়ার মাইনাস বি, এটা উপরে গেলে মাইনাস বি হবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে কোনো সমীকরণে কোন রাশি, সমীকরণে বিভিন্ন রাশিগুলো একে অপরের মধ্যে নয় সমানুপাতিক নয় ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকতে পারে। আমি এখানে যদি না লিখে এম ইকুয়াল টু এম এ না লিখে এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই দিতাম, তাহলে এক্স ওয়াই এর মান কোনোভাবে যদি বের করতে পারি, তাহলে এদের মধ্যে সম্পর্ক আমি নির্ণয় করতে পারবো। দেখো, আমি এম ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এর সম্পর্কটা দিয়ে আমি শুরু করছি, পরে আমি কোশ্চেনে আসছি। দেখো, দিয়ে দিল কোশ্চেন, এরকম দিয়ে দিল। কোশ্চেন কি দিল? কোশ্চেন দিল কোনো বস্তুর উপর প্রযুক্ত, ধরো এটা একটা এম ভরের বস্তু, এর উপর এফ বল প্রযুক্ত হচ্ছে। এফ বল প্রযুক্ত হয়, এর মধ্যে কত ত্বরণ এসছে? এ ত্বরণ এসছে। বলে দিল যে এরকম বলে দিল যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভর এবং ত্বরণের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এফ এর সমীকরণটি নির্ণয় করো, বা বলবে এফ এম ও এর মধ্যে যে সম্পর্ক সেটা নির্ণয় করো। তাহলে আমি ধরে নেবো কি, তাহলে এম আর এ, আমি এখানে কি বলেছে? এখানে বলেছে এম ও এ কার উপর নির্ভরশীল, এফ কার উপর নির্ভরশীল? বলে দিল এফ এম ও এর উপর নির্ভরশীল। সমীকরণ দ্বারা বুঝতে পারছি, বলছে যে এরকম বলে দেবে যে ধরো একটা সমীকরণে প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর ও ত্বরণের উপর নির্ভরশীল। তাহলে বলের সমীকরণটি নির্ণয় করো, বা বলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি কি যে এফ এম এর সঙ্গে এম টু দি পাওয়ার এক্স এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে আছে। আমি জানি না, আমি এক্স কেন ধরলাম? কারণ এটা সমানুপাতিক হতে পারে, ব্যস্তানুপাতিক হতে পারে। এই পাওয়ার যদি মাইনাস চলে আসে, এই পাওয়ার যদি কোনো কারণে মাইনাস চলে আসে, তাহলে এ চলে যাবে এম, হয়তো আমি ধরলাম এম এর পাওয়ার এলো এক্স এলো -1, তাহলে হবে কত? এফ সমানুপাতিক 1 বাই এম, এটাই হবে না?
তাহলে আমি কি বলবো, এম এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আমি 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 এক্স এর মান, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করবো, মান নির্ণয় করলে বুঝে যাবো যে কিরকম সম্পর্কে আছে। ঠিক আছে কি, আমি ধরে নেবো যে প্রথম ধরে নেবো এইরকম অঙ্ক করার নিয়ম, প্রথমে ধরে নিতে হয় যে যে দেখতে হবে কার উপর নির্ভরশীল, এম আর এফ এম আর এর উপর নির্ভরশীল। তাহলে প্রথম কাজ কি, ধরে নেবো এদেরকে, এদের মধ্যে সম্পর্ক ধরে নেবো একটা, কি সম্পর্ক, যে ধরলাম এফ এম টু দি পাওয়ার এক্স এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে আছে, আবার এফ এ টু দি পাওয়ার ওয়াই এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে আছে। তাহলে আমি কি বলবো, তাহলে এফ সমানুপাতিক এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। বুঝা গেল না? এবার সমানুপাতিক চিহ্ন তুললে কি আসবে, সমানুপাতিক চিহ্ন তুললে আসবে কে, একটা ধ্রুবক, এ টু দি পাওয়ার ওয়াই। তোমাদের এখানে প্রবলেম হবে কে কে নিয়ে, তোমাদের এখানে প্রবলেম হবে কে কে নিয়ে। এই এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় তখনই করা সম্ভব, তখনই করা সম্ভব যখন যখন এই কে মান, কে এর মান, প্রথমত কে কি হবে, একটি হবে মাত্রাহীন রাশি হতে হবে, কে কে একটা মাত্রাহীন রাশি হতে হবে, মানে কে এর মাত্রা হবে m0 l0 p0, আর কে এর মান বলে দিতে পারে যে কে এর মান 2 পাই 3 পাই যাই দিক না কেন, মানে কে এর মান যদি এই মাত্রাহীন হয়, কে যদি একটা মাত্রাহীন রাশি হয়, তবেই এই সম্পর্ক নির্ণয় করা সম্ভব, না হলে সম্ভব না। কি বললাম মজা গেল? তাহলে আমি ধরে নিলাম কে, আমি ধরে নিলাম এখানে কে একটা মাত্রাহীন রাশি, আমি ধরে নিলাম কে একটা মাত্রাহীন রাশি। তাহলে কে মাত্রাহীন রাশি হলে আমি এখানে করছি দেখো, তাহলে বলবো কি, তাহলে কে মাত্রাহীন রাশি হলে, কে যদি মাত্রাহীন হয় তাহলে কি বলতে পারি যে এফ এর মাত্রা কার মাত্রার সঙ্গে সমান হবে, এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই এর মাত্রার সঙ্গে সমান হবে, কারণ কে এর মাত্রা কি, কে এর মাত্রা m0 l0 t0, মানে কে এর কোনো মাত্রা নেই। তাহলে নিশ্চয়ই আমরা পড়েছিলাম যে কোনো সমীকরণে x ইকুয়াল টু ওয়াই জেড থাকলে তাহলে এক্স এর মাত্রা ওয়াই জেড এর মাত্রার সঙ্গে সমান হয়। এখানে তাই লিখছি, দেখো না সমান চিহ্নের এপার ওপার আছে, তাহলে এর মাত্রা এর মাত্রার সঙ্গে সমান হবে। এবার আমাদের কাজ হলো এখানে যথারীতি মাত্রাগুলোকে বসিয়ে নেওয়া। এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের মাত্রা কিন্তু মনে রাখতে হবে, মাত্রা না মনে রাখলে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। ঠিক আছে কি, তো মাত্রা এফ এর মাত্রা বলো, এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এম এর মাত্রা কি, ক্যাপিটাল এম টু দি পাওয়ার এক্স হবে, ক্যাপিটাল এম লিখবো, পাওয়ার লিখবো, আর পাওয়ার এর এম যে মাত্রা সেটা লিখবো, দিয়ে আবার বসিয়ে দেবো, ইন্টু এর মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2, এর পাওয়ার কত ওয়াই। তাহলে এখানে কি হবে, এম টু দি পাওয়ার এক্স ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -2y, আর এখানে থাকবে m1 l1 টি টু দি পাওয়ার -2। এবার দেখো, এবার রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুলনা করো, সেই আগের মতো সেম একই জিনিস, সেম একই জিনিস আগের মতো, আগের মতো তুলনা করো। তুলনা করে কিভাবে, তুলনা করলে দেখো এখানে পাবে x ইকুয়াল টু 1 l y ইকুয়াল টু 1, x y পেয়ে গেছি। এবার এখানে সমীক কি করব, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে, তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে যে x এর মাথায় বসিয়ে দাও 1 আর y এর মাথায় বসিয়ে দাও 1, তারপরে তাহলে সম্পর্ক কি হবে, f ইকুয়াল টু k ইন্টু এম টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 1, তাহলে হলো কত, f ইকুয়াল টু k ইন্টু এম ইন্টু এ। এই হলো এদের মধ্যে সম্পর্ক। এখানে k এর মান হয়ে যায় 1, এই k এর মান হয়ে যায় 1, তাই জন্য f ইকুয়াল টু m এ লেখা হয়, f ইকুয়াল টু m এ। তো এই k কে নিয়েই সমস্যা হয়, k টা চলে আসে, আমরা k এর মান ধরে নিই এদের মাত্রা m0 l0 t0, তাই জন্য এই সম্পর্ক নির্ণয় করা তখনই সম্ভব যখন কি হবে, k এর মাত্রা 1 হবে বা m0 l0 t0 হবে, তখনই সম্ভব। ঠিক আছে কি, এরকম করে। এবার আমরা আসল কোশ্চেনে আসি। ঠিক আছে কি, এবার আমরা প্রথম কোশ্চেনে আসি। দেখো এটা আমরা উদাহরণস্বরূপ পড়ালাম একটা মনে রাখার জন্য। তাহলে প্রথম কি করব, প্রথম আমরা দেখবো যে কে কার উপর সম্পর্ক যুক্ত, নির্ভরশীল। এখানে বলেছে এফ কার কার উপর, এম আর এর উপর নির্ভরশীল। তাহলে আমি ধরে নেবো যে এফ এম এর টু দি পাওয়ার এক্স এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক আছে, এফ টু দি পাওয়ার ওয়াই এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক আছে, এফ এ টু দি পাওয়ার ওয়াই এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক আছে। এবার এখান থেকে আমরা কি করব, এক্স আর ওয়াই এর মান বের করবো, বার করলে যেটা হবে সেটা বসিয়ে দেবো এখানে সমীকরণে, পেয়ে যাবো কার মান, এই এফ এর সমীকরণ পেয়ে যাবো। এইভাবে আমরা অ্যাপ্রক্স জানতে পারবো যে সমীকরণটা এদের মধ্যে সম্পর্কটা কিরকম আছে। ঠিক আছে, আর ধ্রুবকের মান জানা থাকলে তখন এদের সম্পর্কটা নির্ণয় করা 100% সঠিক হয়ে যায়। ঠিক আছে কি, অনেক জায়গায় ধ্রুবকের মান দেওয়া থাকে, যেমন এটা যেমন আসছি আমরা কোশ্চেনে, প্রথম কোশ্চেন, এক নম্বর কোশ্চেন কি বলছে,
এক নম্বর কোশ্চেন বলছে, দেখো তোমাদের বোর্ডে এতে এসছে, স্ক্রিনে এসছে, বলছে যে সরল দোলগতি সম্পন্ন কোন কণার শক্তি নির্ভর করে ভর m, কম্পাঙ্ক f এবং দোলন বিস্তার a এর ওপর, তাহলে শক্তির রাশিমালাটির হবে, চারটে সম্পর্ক দেওয়া আছে। ঠিক আছে, কোনটা হবে আমরা বের করব। তাহলে কি বলেছে, একটি সরল দোলগতি, সরল দোলগতি জানো, সরল দোলগতি মানে সরল দোলক একটা আচ্ছা আচ্ছা তোমরা পরে জানবে ওটা। সরল দোলগতি কি বলছে, যে সরল দোলগতির কি বলছে শক্তি, তাহলে ই বলছে শক্তি, ই বলছে, ই কার কার উপর নির্ভরশীল, বলেছে এম, কম্পাঙ্ক এফ আর এ হচ্ছে বিস্তার, এই তিনটের উপর নির্ভরশীল। আগে এই তিনটে আমরা তাহলে সম্পর্ক এটা দেখে নেবো যে ই কার কার উপর সম্পর্কযুক্ত, এম, এফ আর এ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো ই ধরে নেব সমানুপাতিক সম্পর্কে আছে এম টু দি পাওয়ার এক্স, ই সমানুপাতিক সম্পর্কে আছে এফ টু দি পাওয়ার ওয়াই, ই সমানুপাতিক সম্পর্কে আছে এ টু দি পাওয়ার জেড এর সঙ্গে। তাহলে এখান থেকে ডিরেক্ট লিখতে পারবো ই সমানুপাতিক এম টু দি পাওয়ার এক্স, এফ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার জেড। বোঝা গেল, বোঝা গেল? হ্যাঁ, আর এইসব সম্পর্কে কি বলছি, কে অবশ্যই একটা কি আসবে, মাত্রাহীন রাশি আছে, কে এর মান। যদি আমি কে এর মান নাও লিখি, তাহলে বলেছে কি এদের মধ্যে ইর ইর রাশিমালাটি হবে, কিরকম চাইছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এখানে প্রথমে কি করব, তারপরে কি করব, তারপরে কি করবো, এদের মাত্রাগুলো আগে নির্ণয় করি, এদের মাত্রাগুলো তো জানতে হবে। তাহলে মাত্রাগুলো কি লিখবো, মাত্রাগুলো হবে এখানে লিখে নি, ই সমান কে এম টু দি পাওয়ার এক্স, এফ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার জেড। এই হলো এদের মধ্যে সম্পর্ক, এক্স ওয়াই জেড এর মান আমরা বের করব, বের করে আমরা বসিয়ে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা কি করে নির্ণয় করব, এক্স ওয়াই জেড এর মান আমরা কি করে নির্ণয় করব, চলো আগে আগে এ করি। আচ্ছা, ই এর মাত্রা কি মনে আছে, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এম ভর, তার মাত্রা কি হবে ক্যাপিটাল এম, আর এফ কম্পাঙ্ক, এফ কম্পাঙ্ক, এফ সমান জানো কি হয়, এফ সমান হচ্ছে 1/টি, তাহলে এর মাত্রা হবে টি ইনভার্স। আর এ হচ্ছে বিস্তার, বিস্তার মানে কতটা গেছে সরল দোলগতিটা, সেটা হচ্ছে এল হবে। বুঝা গেল কি, এই হলো চারটে মাত্রা। এবার আমরা কি করব, এর সমীকরণ নির্ণয় করব। কি করে, এবার মাত্রা বিশ্লেষণের সাহায্যে মাত্রা বিশ্লেষণ করব। তাহলে এখানে কি লিখবো, ই এর মাত্রা এই পুরোটার মাত্রা সমান হবে, আর এই কে হবে কি একটি মাত্রাহীন রাশি, তবেই এটা সম্ভব হবে। তাহলে আমি ই এর মাত্রা আর এই তিনটের মাত্রা বসাবো। তাহলে আমি কি লিখবো, ই এর মাত্রা মানে ইর মাত্রা লিখো কত, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু হবে কত, এম টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, আচ্ছা, ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই, আগের মতো সেম আগের মতো প্রসেস, ইন্টু এল এল টু দি পাওয়ার জেড। তাহলে হলো দেখো, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু, এখানে আসছে দেখো এম টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই আর এল টু দি পাওয়ার জেড। এবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে তুলনা করো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড তুলনা করো। দেখো এক্স এর জায়গায় এখানে কি আছে, ওয়ান আছে না, তাহলে আমরা হবো কি এক্স ইকুয়াল টু ওয়ান পেয়ে গেলাম। আচ্ছা, মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, টু আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস টু পেয়ে গেলাম। তারপরে জেড ইকুয়াল টু, ও সরি 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 এখানে দেখো এটাকে সাজিয়ে নিলে কি হবে, সাজিয়ে নিলে হবে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে কি, এম এল টি আকারে সাজালো। ঠিক আছে, এবার দেখো, এবার করলে কি হবে, তাহলে এক্স এর মান পাবো ওয়ান, দেখো এক্স এর জায়গায় ওয়ান আছে। আচ্ছা, এল টু দি পাওয়ার জেড, এখানে এল টু দি পাওয়ার টু, তাহলে জেড ইকুয়াল টু টু। আচ্ছা, টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু
-2, তাহলে y ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে গিয়ে 2 থাকবে, ব্যাস। তাহলে কোন সম্পর্ক হবে, এখান থেকে আমরা সম্পর্ক কি পাবো, এখান থেকে তাহলে লিখবো, তাহলে এর সম্পর্ক হবে ই ইকুয়াল টু হবে কি কে এম টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি আছে, এক্স সমান 1, তাহলে এম, আচ্ছা ওয়াই এর জায়গায় কি আছে, এফ টু দি পাওয়ার 2, জেড এর জায়গায় কি আছে এ, তাহলে এ টু দি পাওয়ার 2, ব্যাস। এই হলো সম্পর্ক, এই হলো এদের মধ্যে সম্পর্ক। দেখো এক্স ওয়াই জেড পেয়ে গেছি। এবার তোমাদের কোনো কোনো জায়গায় এই কে কে দেওয়া থাকে না, তাহলে হবে কি সম্পর্ক, ই ইকুয়াল টু এম এফ টু দি পাওয়ার 2 এ টু দি পাওয়ার 2, এটা হলো সম্পর্ক। তোমাদের অ্যান্সারে এটা দেওয়া আছে, দেখো অ্যান্সার দেখো ডি তে, ডির অ্যান্সারে এইটা দেওয়া আছে, তাহলে ডি হবে অ্যান্সার। বোঝা গেল না? ক্লিয়ার হয়েছে কিভাবে করবো? হ্যাঁ, চলো 2 নম্বর কোশ্চেনে আসি। বুঝা গেছে? 2 নম্বর কোশ্চেনে আসি। দু নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে কোন সরল দোল গতি থেকেই দেওয়া আছে, কোন সরল দোল গতিতে পর্যায়কাল টি, বলেছে পর্যায়কাল টি কার কার উপর নির্ভরশীল, বলেছে যে পিণ্ডের ভর এম, সুতোর দৈর্ঘ্য এল, আর কি বলেছে, এন্ড বলেছে কি অভিকর্ষীয় ত্বরণ জি এর উপর নির্ভরশীল হলে পর্যায়কালের সমীকরণ কোনটা হবে, আর বলা আছে এখানে কে ইকুয়াল টু দেওয়া আছে 2 পাই, ঠিক আছে। পর্যায়কালের সমীকরণ কত হবে, মানে টি এর সমীকরণ কত হবে, তাহলে আমরা ওই বারবার আর লিখবো না, এটা তোমাদের মনে থেকে গেছে যে কি টি সমানুপাতিক এম টু দি পাওয়ার এক্স, টি সমানুপাতিক এল টু দি পাওয়ার ওয়াই, টি সমানুপাতিক জি টু দি পাওয়ার জেড, ঠিক আছে। এরকম করে আমরা লিখবো কি টি সমানুপাতিক এক্স টু দি পাওয়ার এক্স নয় এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, আর জি টু দি পাওয়ার জেড। তাহলে এখান থেকে হলো টি সমান কে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড, এই সম্পর্ক, এটাই হলো সম্পর্ক, এবার এখান থেকে আমরা মাত্রা বিশ্লেষণ করবো, এম এ এক্স ওয়াই জেড এর মান বের করবো, দিয়ে বসিয়ে দেবো, কমপ্লিট হবে। চলো আমরা দেখা যাক কি করি, এটা দেখো খুবই সোজা, একই নিয়মে করবো। তাহলে কি লিখবো, কে এর মান বলে দিয়েছি, এখানে কে এর মান বলে দিয়েছি, তার জন্য দেখে কে এর মান লাস্টে বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে এক করে এগুলোর মাত্রা লিখি। মাত্রা কি, দেখো আমরা যখন জেনে যাব সব মাত্রাগুলো, তখন এখানেই ডিরেক্ট করে দেবো, আর ওখানে আর বা আলাদা করে লিখবো না, তবু আমরা লিখে রাখছি। টির মাত্রা কি হবে, টি পর্যায়কাল, এর মাত্রা হবে কি ক্যাপিটাল টি। আচ্ছা, এম ভর বোঝাচ্ছে, এর মাত্রা কি হবে ক্যাপিটাল এম। আমি থার্ড ব্র্যাকেট কিন্তু দিচ্ছি না, ঠিক আছে, কি তোমরা থার্ড ব্র্যাকেট দিতে পারো, এখানে লিখছি বলে। আচ্ছা, এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা কি এল, আর জি হচ্ছে এখানে ত্বরণ, কিন্তু জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, তাহলে এর মাত্রা কি হবে এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এই হলো ব্যাপার, হ্যাঁ, দিয়ে দিই মাত্রাগুলো, এই হলো ব্যাপার, ব্যাস কোনো ব্যাপার নয়। এখান থেকে মাত্রাগুলোকে তুলো, এখানে বসিয়ে দাও আগের মতো, ঠিক আছে, আগের মতো। কে লেখার দরকার নেই, কারণ কে হচ্ছে কে এর মান 2 পাই মানে কি 2 পাই মানে কোণকে বোঝাচ্ছে, কোণের তো কোনো মাত্রা নেই, তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি লিখবো, তাহলে লিখবো কি টি ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই ইন্টু এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড, হয়ে গেল, হ্যাঁ কি না, ব্যাস। এবার কি করে করব, এবার হচ্ছে আমরা এটাকে ঠিকঠাক করে করি,
করলে দেখবো যে তাহলে কি হবে, এই টি আছে, টি রাখি, লাস্টে এসে এম এল টি বসাবো। আচ্ছা, টি ইকুয়াল টু কত হলো, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, তারপরে আবার কত, এল টু দি পাওয়ার জেড ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু জেড পেলাম। এবার একে এক জায়গায় করো, এক জায়গায় করলে হবে কত, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড আর টি টু দি পাওয়ার মাইনাস টু জেড। এখানে যেহেতু টি একা আছে, এম আর এল নেই, এম আর এল এখানে নেই, তাই জন্য এম আর এল কে এখানে আনতে হবে। তাই জন্য এখানে এম টু দি পাওয়ার, এখানে এম এর জায়গায় কি লিখতে পারি, এম টু দি পাওয়ার জিরো, কারণ এর সঙ্গে ওয়ান গুণ করা আছে ধরো, তাহলে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু এইটা। ব্যাস, এখান থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুলনা করো। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুলনা করলে কি হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুলনা করো, তুলনা করলে কি হবে, এখানে দেখো, এখানে করছি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুলনা করো, তাহলে এক্স হবে কত, এক্স ইকুয়াল টু হবে জিরো। দেখো, এম এর পাওয়ার এক্স, এম এর পাওয়ার জিরো, তাহলে এক্স মান হবে জিরো। আচ্ছা, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড জিরো, তাহলে হবে কত, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখান থেকেও কিছু পেলাম না। এবার কি, মাইনাস টু জেড টি, এখানে ওয়ান আছে, তাহলে মাইনাস টু জেড ইকুয়াল টু ওয়ান, তাহলে জেড ইকুয়াল টু কত হবে, মাইনাস হাফ, তাই না? এই জেড এর মান মাইনাস হাফ এখানে বসিয়ে দাও, তাহলে হবে কত, ওয়াই মাইনাস হাফ ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস হাফ, প্লাস হাফ। ব্যাস হলো। এবার সম্পর্ক কি হবে, দেখি সম্পর্ক। তাহলে আর কে এর মান কত, টু পাই বলেছে, তাহলে টি এর সমীকরণ কি হবে, তাহলে টি ইকুয়াল টু হবে, কে এর জায়গায় লিখবো কি, টু পাই। আচ্ছা, এম টু দি পাওয়ার কত আছে, এম এর পাওয়ার এক্স ছিল, তাহলে এম এর পাওয়ার এক্স ছিল, এক্স এর মান এখানে জিরো, তাহলে এম টু দি পাওয়ার জিরো। এল এর মান ওয়াই ছিল, ওয়াই এর মান কত, প্লাস হাফ। আর জি টু দি পাওয়ার জেড, জেড এর মান মাইনাস হাফ, জি টু দি পাওয়ার মাইনাস হাফ। বোঝা গেল? আচ্ছা, এবার আসি এম টু দি পাওয়ার জিরো, মানে এই মানটা হয়ে যাবে ওয়ান। হ্যাঁ, তাহলে এম এর উপরে অ্যাকচুয়ালি নির্ভর করছে না, এম এর উপর অ্যাকচুয়ালি তাহলে নির্ভর করছেই না। ঠিক আছে কি, তাহলে হবে কত, টি ইকুয়াল টু, সমীকরণ কত হবে, টি ইকুয়াল টু টু পাই। আচ্ছা, এই হাফ সমান, এখানে এটা কি লিখতে পারি যে এল টু দি পাওয়ার হাফ বাই, এই মাইনাস হাফটা নিচে চলে আসবে, জি টু দি পাওয়ার কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, জি টু দি পাওয়ার হাফ। বুঝা গেল? আচ্ছা, এটা সমান কি আমরা লিখতে পারি, দেখো তো, এই রুট হাফ মানে কি, হাফ অ্যাকচুয়ালি কারোর পাওয়ার হাফ মানে কি, রুট না, রুট না, তাহলে হবে কত, টু পাই রুট ওভার এল বাই জি। এটাই হবে কি, এটাই হবে টি এর সম্পর্ক, এটাই হবে টি এর সম্পর্ক। বুঝা গেল কি? দেখো, তোমাদের কোশ্চেনে, তোমাদের এই কোশ্চেনটা যদিও এই কোশ্চেনটা যদিও দেওয়া নেই, এবিসিডি দেওয়া নেই, হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, এরকম এটা যেটা থাকবে সেটা মারবে। কি বললাম? আচ্ছা, হলো, ক্লিয়ার হয়েছে? কি করে করছি? প্রথমে দেখবো কার কার সম্পর্কযুক্ত, তারপরে তাদের মাত্রাগুলো বের করে বসাও, মাত্রা বিশ্লেষণ করে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান, একই নিয়ম, আগের ক্লাসের মতোই একই নিয়ম, এক্স ওয়াই জেড এর মান বের করো, বসিয়ে দাও। যদি কে এর মান দেওয়া থাকে দেবে, না দেওয়া থাকলে না দেবে। আর যদি কোনো সময়, অনেক সময় কে এর মান তোমাদের কাছে কে বসে, এখানে আসে কে আসে, বাট তোমাদের উত্তরে কে দেওয়া থাকে না, শুধু এইটুকুটা দেওয়া থাকে যে রুট ওভার এল টু দি এল বাই জি। ঠিক আছে কি, যদি দেওয়া থাকে, যদি কোনো এরকম ভাবে দেওয়া থাকে, ঠিক আছে কি, তাহলে কি হবে, এইভাবে তোমরা করবে আর কি। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন, বা বলতে পারো এটাই লাস্ট কোশ্চেন, কারণ এই বছরের জন্য এটার ইম্পর্টেন্সই খুব কম। কারণ যেসব সম্পর্ক তোমাদের বই দেবে সেসব সম্পর্ক তোমাদের প্রায়ই জানা, তাই জন্য তোমরা তো ডিরেক্টলি সম্পর্ক লিখে দেবে। কি বললাম কি, ওই জন্য এটা তোমাদের এই বছরের জন্য খুব একটা মানে এমসিকিউ টাইপের জন্য এই টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবুও কোশ্চেন আছে, তাই জন্য করাচ্ছি। কি বললাম কি, চলো।
3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনে আসি। তিন নম্বর এবং লাস্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেন বড় করে দিয়েছে, বাট তোমরা দেখো কোশ্চেন যতই বড় দিক তোমরা দেখবে কে কার উপর নির্ভরশীল। ঠিক আছে, এটা তোমরা শুধু দেখতে হবে। ঠিক আছে, চলো। দিয়েছে অনুভূমিক তলের ওপর একটি গোলাকার তরলের ফোঁটা আছে, বাইরে থেকে সামান্য আন্দোলন দেওয়া হলে ফোঁটাটির আয়তনের কম্পাঙ্ক শুরু হয়। ফোঁটার কম্পাঙ্কের পর্যায়কাল টি, বলেছে কম্পাঙ্কের পর্যায়কাল টি কার কার উপর নির্ভরশীল? বলেছে কণাটির ব্যাসার্ধ আর, ওই তরলের ঘনত্ব রো, আর কি বলেছে পৃষ্ঠটান এস, তরলের পৃষ্ঠটান থাকে, পৃষ্ঠটান এস এর ওপর নির্ভরশীল। এক্ষেত্রে নিচের কোনটি পর্যায়কালের ব্যঞ্জক হবে? ব্যঞ্জক মানে সমীকরণ আর কি, মানে পর্যায়কালের সমীকরণ কোনটা হবে? এই টি এর সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে টি এর সমীকরণ কি হবে সেটা আমরা বের করব। বের করার আগে কি করতে হবে? সেই একই নিয়ম। তাহলে কি লিখবো? এখানে ডিরেক্ট লিখি, এখন আমরা জেনে গেছি, তাহলে ডিরেক্ট লিখতে পারি টি ইকুয়াল টু কে আর টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই আর এস টু দি পাওয়ার জেড। বোঝা গেল না? তাহলে এদের এটা লিখি, কি মাত্রা লিখি। দেখো টি এর মাত্রা কি হবে? টি এর মাত্রা ক্যাপিটাল টি। আচ্ছা, আর ব্যাসার্ধ বলেছে, আর এর মাত্রা এল। রো ঘনত্ব বলেছে, ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -3, তাই তো? ভর বাই আয়তন, রো ঘনত্ব ইন্টু ভর বাই আয়তন, এম এল টু দি পাওয়ার -3। আচ্ছা, আর পৃষ্ঠটানের মাত্রা কি? পৃষ্ঠটান এস ইকুয়াল টু এফ বাই এল ইকুয়াল টু হয় কত? এম এল টু দি পাওয়ার -2, আর এল উপরে এল কেটে গিয়ে থাকে কত? এম টি টু দি পাওয়ার -2। এই হচ্ছে মাত্রা। চলো এখানে বসাই, তাহলে মাত্রা বিশ্লেষণ করে এক্স ওয়াই জেড এর মান বের করি। চলো বের করি। তাহলে টি এর মাত্রা কত? টি ইকুয়াল টু কে মাত্রাহীন রাশি, বা কে যাই থাকুক না মাত্রাহীন রাশি হলে তবেই সম্পর্ক নির্ণয় করা সম্ভব। তাহলে কে ছাড়ো, কে রেখে দাও। আর কত? এল টু দি পাওয়ার এক্স। রো কত? রো হবে কত? রোর মাত্রা কত? এম এল টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার ওয়াই, আর এস কত? এম টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড হলো। তাহলে এদের সম্পর্ক কি হবে? এ কি হবে? টি ইকুয়াল টু এল টু দি পাওয়ার এক্স ইন্টু এদেরকে গুণ করো এম টু দি পাওয়ার ওয়াই, হ্যাঁ এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার -3y ইন্টু এটাকে গুণ করো, জেডটাকে ভিতরে গুণ করো, গুণ করলে কত আসবে? জেডটাকে গুণ করলে আসবে এম টু দি পাওয়ার জেড টি টু দি পাওয়ার -2z। ঠিক আছে, এটাকে সাজাও, সাজিয়ে লিখলে কি হবে? এম কে আগে নিয়ে আসো, এম কে একদিকে নিয়ে আসো, তাহলে হবে কত? এম টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। আচ্ছা, তারপরে আসবে এল টু দি পাওয়ার কত আসবে? এক্স প্লাস এক্স -3y, দেখো এক্স এখানে -3y। তারপরে আসবে কত? টি টু দি পাওয়ার -2z। ব্যাস, এখানে থাকবে কে? এখানে এম আর এল নেই, তাহলে নিয়ে নেবো m0 l0 টি টু দি পাওয়ার 1। হলো। চলো তুলনা করো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুলনা করলে এম টু দি পাওয়ার 0 আর উপরে পাওয়ার কত আছে? এক্স ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এখান থেকে কিছু পাইনি, তারপরে আসো ওয়াই -3 এক্স -3y, এল এর পাওয়ার এক্স -3y ইকুয়াল টু কত? 0। এখান থেকেও কিছু পেলাম না, লাস্টে দেখো -2z ইকুয়াল টু 1, দেখো এখান থেকে পেয়েছি। চলো তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু হবে -1/2। জেড এর মান এখানে বসিয়ে দাও, তাহলে হবে কত? ওয়াই -1/2
মাইনাস হাফ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে হাফ। ওয়াই এর মান পেয়ে গেছি, ওয়াই এর মান এখানে বসিয়ে দাও। ওয়াই এর মান এখানে বসালে কি পাবো? এখানে বসালে পাবো এক্স মাইনাস 3 ইন্টু হাফ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু আসবে 3/2। ব্যাস, এক্স ওয়াই আর জেড পেয়ে গেছি। দেখো একটু 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 ট্রিপিক্যাল লাগছে, কঠিন লাগছে যে পাওয়ার সব ভাগ আকারে, সব এই আকারে চলে এসছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আসি, এখানে সম্পর্ক নির্ণয় আছে। তাহলে টির মান কি হবে? টির মান কি হবে? টির সমীকরণ কি হবে? দেখো টির সমীকরণ এল টু দি কোথায় আছে সমীকরণটা? এটা, এটাই এদের সমীকরণ বা টি এর ব্যঞ্জক। আচ্ছা, কে থাকলো? কে থাকলো? আচ্ছা, আর টু দি পাওয়ার এক্স, এক্স এর মান কত? এক্স এর মান 3/2, তাহলে এক্স আর টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। আচ্ছা, তারপর কথা হচ্ছে রো, রো টু দি পাওয়ার ওয়াই, রো টু দি পাওয়ার ওয়াই, তাহলে রো টু দি পাওয়ার কত আছে? রো ওয়াই এর মান কত? হাফ, তাহলে রো টু দি পাওয়ার হাফ। এস জেড, তাহলে এস টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো, মাইনাস হাফ। আচ্ছা, এই যে মাইনাস হাফ, এটাকে নিচে নিয়ে আসতে পারি, তাহলে টি এর সমীকরণ কি হবে? কে এখানে থাকবে। আচ্ছা, এই যে আর টু দি পাওয়ার 3/2, এটাকে কি লেখা যায়? রুট ওভার আর এর কিউব। আচ্ছা, রো, রো টু দি পাওয়ার হাফ কে কি লেখা যায়? রুট রো। আর এস টু দি পাওয়ার মাইনাস হাফ কে কি লিখবো? রুট এস। তাহলে সবগুলোকে রুটের মধ্যে ঢুকিয়ে দিয়ে, যদি গুণ ভাগ আকারে আছে তাকে রুটের মধ্যে ঢোকানো যায়, যোগ বিয়োগ থাকলে ঢোকানো যায় না। আচ্ছা, তাহলে কত হবে? টি এর ব্যঞ্জক কি হবে? টি ইকুয়াল টু হবে কে রুট ওভার আর কিউব রো বাই এস। এই হলো টি এর ব্যঞ্জক। হয়ে গেল কি? কে এর মান আমরা জানি না, কে এর মান যদি দিত না হলে এটাই থাকবে। তোমার সমীকরণে দেখো, তোমাদের সমীকরণে এটা এরকম আছে যে রো আর কিউব আছে, ঠিক আছে। তাহলে দেখো রো আর কিউব বাই এস, সির দাগে আছে, দেখো সির দাগে আছে, সির দাগে আছে, বুঝে গেল কি? এইভাবে তোমাদের এই সম্পর্ক নির্ণয় করতে হবে। কি বললাম? এইভাবে তোমাদের এগুলো নির্ণয় করতে হবে। যদি দিয়ে দেয় জানা, যদি অজানা দিলে তোমাদের পেরেই যাবে, বাট অজানা দিলে মাঝে মাঝে এরকম করে তোমাদের নির্ণয় করতে হবে যে কি করতে হবে? মাত্রা আগে আগে তাদের সমীকরণ নির্ণয় করো, সমীকরণ থেকে এবার মাত্রা বিশ্লেষণের সাহায্যে এদের এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো, দিয়ে বসিয়ে দাও। ব্যাস, এবার বসিয়ে দেওয়ার পরে কিন্তু এইটা তোমাকে করতে হয় যে দেখতে হবে যে কিরকম আছে। এই হাফ মানে কি? হাফ মানে রুট, 3/2 মানে কি? রুট ওভার আর কিউব। এগুলো তোমাদের জানতে হবে, জেনে নিতে হবে, এগুলো জানাই থাকে, এগুলো বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এইভাবে করবে। সমস্যা হলো এখানে সব এম এল টি আকারে বলা হয়েছে, ঠিক আছে কি? যদি এরকম আসতো কোনো কারণে, এখানে সব জায়গায় তোমরা দেখলে দেখো ফাইনাল অ্যান্সারে এখানে এসছে, এইটা দেখো কি এসছে, এখানে ছিল না টি ছিল, এখানে এল এল আর এম আর এল ছিল না। দেখো এখানে টি 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 ছিল, এম আর এল ছিল। একে প্রয়োজনে প্রয়োজনে এদেরকে এদেরকে এদের আমার প্রয়োজনে এদের সঙ্গে তুলনা করার জন্য এখানে নেই, এখানে কি আছে? 1 আছে। এই ভেবে আমরা নিয়ে এসেছিলাম এম টু দি পাওয়ার 0, এল এর জায়গায়ও লিখেছিলাম এল টু দি পাওয়ার 0, মানে এর মান হওয়ার 1, তাহলে এই সমীকরণ ঠিক থাকলো। যদি এরকম কোনো কারণে আসে, যদি দেখা গেল এখানে কেবল আছে, এখানে কেবল আছে এল, এল স্কোয়ার আছে, কোনো কারণে কোনো সমীকরণে এলো, যদিও এটা কোথাও নাও হতে পারে, বাট সমীকরণে এলো এল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এরকম এলো এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার 2y। আচ্ছা, তারপরে এলো টি টু দি পাওয়ার -3z, তারপরে এলো থিটা টু দি পাওয়ার -z, তারপরে এলো কত?
আই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এরকম এলো আই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এরকম কোনো সমীকরণ এরকম চলে এলো, মানে শুধু এম এল টি ছাড়াও থিটা আই চলে এলো। থিটা কি তাপমাত্রার, এখন তাপমাত্রার মাত্রা, আর আই কি তড়িৎ প্রবাহের মাত্রা, এরকম চলে এলো। তখন আমরা কি করব? তখন এটাকে কম্প্রোমাইজ করার জন্য, এটাকে তুলনা করার জন্য এম টি তো আনবো, মানে লিখবো কি এম টি নেই এখানে, তাহলে লিখবো কি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার টি 2, টি টু দি পাওয়ার 0, থিটা আর কি আই নেই, তার জন্য এখানে থিটাকেও আনতে হবে, থিটা টু দি পাওয়ার 0 আর আই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এটা লিখবো, ইকুয়াল টু এই জিনিসটা লিখবো, লিখে এবার তুলনা করবো। বুঝা গেল কি, যেটা নেই সেটাকে আনতে হবে। এখানে শুধু এম এল টি, প্রতিটা সমীকরণে দেখো এম এল টি বলে লিখেছি, তো এম এল টি বলে শুধু এম এল টি আসলে হবে না, এখানে কি আনতে হবে, যেটা দরকার ডান দিকে যা যা থাকবে, যে মাত্রাগুলো থাকবে এই বাঁ দিকে সেই মাত্রাগুলোকে আনতে হবে। যদি না থাকে বাঁ দিকে, তাহলে সেগুলোকে পাওয়ার 0 করে আনো। পাওয়ার 0 করে আনা মানে কি 1 গুণ করে আনা, 1 গুণ করলে কোনো রাশির কিছু চেঞ্জ হয় না, তাই জন্য এরকম করে আনলাম। বোঝা গেল কি, দিয়ে এবার মাত্রা বিশ্লেষণ করে তুমি করো। এই হলো মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণের এর বাইরে আর কোনো টপিক নেই, মাত্রা বিশ্লেষণের এই কটাই পার্ট আছে। হ্যাঁ, তা তোমরা এগুলো ভালো করে করার চেষ্টা করো, আর বাকি কিছু কোশ্চেন অ্যান্সার পরে দেখিয়ে পরে আমি দেবো, পিডিএফ দেবো, তোমরা লিঙ্কে পেয়ে যাবে পরে নিচের লিঙ্কগুলোতে। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো। মাত্রা বিশ্লেষণ এখানেই শেষ, মাত্রা বিশ্লেষণ আর নেই। এরপরে আমরা শুরু করব কি, এরপরে আমরা শুরু করব সিগনিফিক্যান্ট ফিগার, অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তারপরে আসবে তোমার আসন্ন মান নির্ণয়, হ্যাঁ, তারপরে আসবে এরর কানেকশন, তারপরে স্লাইড ক্যালিপার্স আর ভার্নিয়ার ক্যালিপার্স, হ্যাঁ, আর স্ক্রু গেজ আছে লাস্ট। এই কটা টপিক আছে, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসে, যদিও স্ক্রু গেজ তোমাদের বোর্ডের সিলেবাসে নেই, তবুও আমি করিয়ে দেবো অঙ্ক। তো এই কটা টপিকের উপর বাকি থাকলো, চলতে থাকবে। পরের ক্লাসে আমরা আসবো কি, পরের ক্লাসে আসবো সিগনিফিক্যান্ট ফিগার, মানে অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ও আসন্ন মান নির্ণয়, এই দুটো টপিকের উপর। আর এখান থেকে কিরম কোশ্চেন আসে সেগুলো আমরা তোমাদের জানাবো। আজ ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।